এক দেশ এক ভোট প্রস্তাবে সায় মোদীর মন্ত্রিসভার চলতি অধিবেশনেই নতুন বিল পেশের সম্ভাবনা। একযোগে বিরোধিতা তৃণমূল, সিপিএম, কংগ্রেসের। জঙ্গিপুরে নাবালিকা ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত 59 দিনেই বিচার পেল নাবালিকার পরিবার। শুক্রবার সাজা ঘোষণা, দোষীদের ফাঁসি চাইলেন কুণাল ঘোষ। ঝুলেই রইল ভবিষ্যৎ, 26,000 চাকরি বাতিল মামলা ফের পিছল সুপ্রিম কোর্টে। 19 ডিসেম্বর পরবর্তী শুনানি, মূলত দুটি বিষয় নিয়ে হবে সওয়াল জবাব। হাসিনার ইউনুস মন্তব্যে সমর্থন নয় দিল্লির, সাফ জানালো সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। বাংলাদেশ ইস্যুতে মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন, সংসদে বিবৃতির দাবি তৃণমূলে। মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে, আগামী 24 ঘন্টায় 4 জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা। রবিবার পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস হাওয়া অফিসের। দাবার বোর্ডে নতুন ইতিহাস ভারতের, চীনকে হারিয়ে কনিষ্ঠতম হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। মাত্র 18 বছর বয়সেই বিশ্বসেরা ভারতীয় গ্র্যান্ডমাস্টার। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় ক্যাবিনেটে পাশ হয়ে গেল এক দেশ এক ভোট প্রস্তাব। বৃহস্পতিবার এই প্রস্তাবে সায় দিয়েছে মোদীর মন্ত্রিসভা। মনে করা হচ্ছে সংসদের চলতি অধিবেশনেই এই মর্মে বিল পেশ করবে মোদী সরকার। চলতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এক দেশ এক নির্বাচন নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তি দেন, ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বান জানান তিনি। এর বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। কমিটিও এর পক্ষেই সায় দেয়, যদিও বিরোধী দলগুলি শুরু থেকেই এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করে এসেছে। অভিযোগ, এই নীতি ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে, যা যুক্তরাষ্ট্রের কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। তবে বিরোধীদের আপত্তি নিয়ে সেভাবে মাথা ঘামাচ্ছে না মোদী সরকার। চলতি অধিবেশনের 14তম দিনে এক দেশ এক ভোটের প্রস্তাবে সায় দিল গোটা ক্যাবিনেট। শীতকালীন অধিবেশনেই এই বিল পেশ করা হতে পারে সংসদে। জয়নগরের পর জঙ্গিপুর, ধর্ষণ ও খুনের ঘটনায় মাত্র 59 দিনে বিচার পেল নাবালিকার পরিবার। এই ঘটনায় বৃহস্পতিবার দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত। শুক্রবার সাজা ঘোষণা। গত 13ই অক্টোবর দাদুর বাড়ি থেকে নিখোঁজ হয় নাবালিকা। প্রায় 3 ঘন্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দি দেহ। উত্তেজিত জনতা দীনবন্ধুকে ব্যাপক মারধর করে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ফারাক্কা থানার পুলিশ দীনবন্ধু হালদারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খুন, তথ্য প্রমাণ লোপাট এবং পক্সো আইনের 6 নম্বর ধারায় অভিযুক্ত করে গ্রেপ্তার করে। এরপর পুলিশি হেফাজতে চলে জিজ্ঞাসাবাদ। তাতেই পুলিশ জানতে পারে এই খুনের ঘটনায় শুভ হালদার নামে আরও এক যুবক জড়িত। 19 অক্টোবর পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা যায়, অভিযুক্ত দীনবন্ধু ও শুভ দিনের বেশিরভাগ সময় একই সঙ্গে থাকত। নাবালিকাকে খুন ও যৌন নির্যাতন চালাতে দীনবন্ধুকে শুভ সাহায্য করেছিল বলে অভিযোগ। ঘটনার 21 দিনের মাথায় পুলিশ 622 পাতা চার্জশিট জমা দেয়। 59 দিনের মাথায় দীনবন্ধু ও শুভকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার ওই দুই দোষীর সাজা ঘোষণা। এই প্রসঙ্গে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আশা করছি ফাঁসির সাজা হবে দুজনের। পাশাপাশি আরজিকর প্রসঙ্গ টেনে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। 26,000 চাকরি বাতিল মামলা ফের পিছল সুপ্রিম কোর্টে। এসএসসির এসএলএসটি মামলায় দুটি বিষয় নিয়ে প্রশ্ন ছিল। এক, গোটা নিয়োগ প্রক্রিয়া কি বাতিল করা হবে, না বেআইনিভাবে চাকরি পাওয়া বলে যে শত শত অভিযোগ উঠছে সেই প্রার্থীদের বাছাই করে তাঁদের চাকরি বাতিল করা হবে। তবে এই দুটি বিষয় নিয়েই আলোচনার পক্ষে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানি পিছিয়ে এমনই বক্তব্য জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। ফলে ঝুলেই রইল 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। আগামী বৃহস্পতিবার 19 ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি। সকালেই মামলা শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ। ভারত থেকেই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে চলেছেন হাসিনা, এমনই অভিযোগ বাংলাদেশের নতুন সরকারের। তবে হাসিনার এইসব বিবৃতি সমর্থন করে না ভারত। ঢাকা থেকে ফিরে বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে সাফ জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিষয়ে ওই বিবৃতি দিতে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন হাসিনা। এই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এদেশের মাটি থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার কোনো সুযোগ দেওয়া হয় না। ভারত কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তার কথায়, ইউনুস এবং তার সরকার সম্পর্কিত হাসিনার বাঁকা কথা ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য ক্ষতিকারক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ব্যক্তি বিশেষ বা নির্দিষ্ট সরকারে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় নয়াদিল্লি।
এদিকে বাংলাদেশে ক্রমশ বেআব্রু হচ্ছে হিন্দুদের নিরাপত্তা। দেশদ্রোহের মামলা দিয়ে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে কারারুদ্ধ করার ষড়যন্ত্র আরও গভীর হচ্ছে যেন। এ নিয়ে 3 বার তার জামিন মামলায় শুনানি পিছিয়ে গেল। আগামী বছরের প্রথম দিন পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে। এই পরিস্থিতিতে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সুর আরও চড়ালো তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক অব্রায়ানও দাবি করেছেন লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দিন মোদী। এদিন বাংলাদেশ ইস্যুতে রাজ্যসভায় তুমুল হট্টগোল হয়, তারপর মুলতুবি হয়ে যায় অধিবেশন। মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে। আগামী 24 ঘন্টায় 4 জেলায় প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের 4 জেলায়। শুক্রবার শৈত্যপ্রবাহ চলবে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। শনি ও রবিবার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে 5 জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে জাঁকিয়ে শীত পড়েছে। 15 তারিখের মধ্যেই জেলাগুলো তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। 18 ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে, অবাধ উত্তরে হাওয়া বইবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে সকালের দিকে। কুয়াশার দাপট থাকবে 6 জেলাতে: মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে থাকবে। দৃশ্যমানতা 200 মিটারের মধ্যে থাকতে পারে। দাবার বোর্ডে নতুন ইতিহাস লিখল ভারত। কনিষ্ঠতম হিসেবে 64 খোপের যুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতের দাবাড়ু ডি গুকেশ। ফাইনালে প্রতিপক্ষ চীনের ডিং লিরেনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দিলেন তিনি। মাত্র 18 বছর বয়সেই বিশ্ব সেরার তাজ উঠল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মাথায়। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দিকে লিড ছিল চীনা দাবাড়ুর দখলে, কিন্তু পরপর গেম জিতে খেতাবি লড়াইয়ে কামব্যাক করেন গুকেশ। ম্যাচের একেবারে শেষ দিকে এসে আবারও সামান্য কিছু ভুলের খেসারত দিতে হয় ভারতীয় দাবাড়ুকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সমতা ফেরান চীনা প্রতিযোগী। 13 গেমের শেষে 2 দাবাড়ুর স্কোরই ছিল 6.5। 14তম গেমটি মরণবাচন হয়ে দাঁড়ায় 2 দাবাড়ুর কাছে, কারণ এই গেম জিতলেই হাতের মুঠোয় আসবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব। তাই বৃহস্পতিবার খেলা শুরুর থেকেই একের পর এক দারুণ চাল আসে গুকেশের তরফ থেকে। শুরুর দিকে দাবার বোর্ডে ভারতীয় দাবাড়ুরই দাপট ছিল, কিন্তু মাঝামাঝি সময় লিরেন ফের কামব্যাক করেন। সাদা ঘুঁটি নিয়ে খেলে লিরেন চাপ বাড়াতে থাকেন গুকেশের উপর। একেবারে শেষ মুহূর্তে গিয়ে জয় নিশ্চিত করেন গুকেশ। 7.5 পয়েন্ট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।